সপ্তাহ দুয়েক বা তার কিছুদিন আগের ঘটনা। কল্যাণীর গয়েশপুরের একটি স্কুলে পিটিয়ে মারা হচ্ছে একটি কুকুরকে। মারছে কারা? তারা ক্লাস 8 কি 9-এর ছেলে বা সম্ভবত আরেকটু বড়। এই ঘটনার বীভৎসতা এই ভিডিওটির মধ্যে দিয়ে ফুটে ওঠে এবং যেটি ভাইরাল হয়ে যায়। এই ভাইরাল ভিডিওর বীভৎসতায় নড়ে ওঠে গোটা সমাজ। আনন্দবাজারের মতন পত্রিকাতেও বেরোয় এবং তার কিছুদিন পরে পশুপ্রেমী অর্গানাইজেশনগুলোর তৎপরতার কারণে প্রধান শিক্ষক মহাশয়কেও গ্রেফতার করা হয় এবং তার দাবি হচ্ছে যে কুকুরটি পাগল ছিল, সবাইকে কামড়ে বেড়াচ্ছিল, তাই তাকে মারা হয়েছে। কিন্তু প্রথম কথা, পাগল থাকলে সেই কুকুরকে না মেরেও আরও অনেক রকম ব্যবস্থা করা যায় বা মারতে গেলেও এই রকমভাবে মারা যায় না। আর ভিডিওটা ভালো করে দেখলে লক্ষ্য করা যায় যে মারার সময় ছাত্রদের চোখে মুখে এক অদ্ভুত পৈশাচিক উল্লাস লক্ষ্য করা যাচ্ছিল এবং সেখানে আরও বেশ কয়েকজন শিক্ষকও ছিলেন, প্রধান শিক্ষক মহাশয়ও ছিলেন এবং তিনিও ব্যাপারটা সেই অনেকটা সরকার রাজ, যেরকম অমিতাভ বচ্চন বা একজন গুন্ডা তিনি দেখিয়ে দিচ্ছেন সেখানে সরকার যিনি, যে এই এখানে মার ওখানে মার, এরমভাবে মেরে ফেল, এরকম একটা ভাব তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনাটি নৃশংসতার সীমা লঙ্ঘন করেছে বলে ভাইরাল হয়েছে ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে এর দায় কি আমরা নিজেরা এড়াতে পারি? আশেপাশে চোখ রাখলেই দেখতে পাই যে বাচ্চারা কুকুরকে ঢিল মারছে বা বাড়ির মহিলা বিড়ালের গায়ে গরম জল ঢেলে দিচ্ছেন। বাজারে তো এক রকমের আঠা পাওয়া যায় ইঁদুর মারার জন্য, যে আঠাতে একবার ইঁদুর আটকালে সেই ইঁদুরকে সেই আঠা থেকে ছাড়িয়ে বের করে আনার কোনো রকম সম্ভাবনাই নেই। ছাড়াতে গেলে তার ধড়মুণ্ড আলাদা হয়ে যাবে, সেটা ঠিক কথা, কিন্তু আঠা থেকে ইঁদুর ছাড়বে না। তারপরে সেই ইঁদুরটিকে সুন্দরভাবে পিটিয়ে মেরে তার গায়ে আগুন ধরিয়ে সেই গল্প তাড়িয়ে তাড়িয়ে বন্ধুদের কাছে গল্প করে যে জানিস আজকে এরকমভাবে একটা ইঁদুর মারলাম, খুব জ্বালাচ্ছিল বেটা। এই তো আমরা করি, শুনে খারাপ লাগছে, কিন্তু আপনি কোনো দিন বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনি কখনো রাস্তার কোনো পশুদের সঙ্গে খারাপ আচরণ করেননি? হ্যাঁ, হতেই পারে আপনি করেননি, কিন্তু এটাও জেনে রাখুন যে যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনি সেই কতিপয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই পড়েন। কারণ ম্যাক্সিমাম লোকই আমরা 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 দায় এড়াতে পারি না, আমরা নিজেরাই রাস্তার এই সমস্ত কুকুর বেড়ালদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করে থাকি। স্ট্রিট ডগ, এটা তো আমাদের দেশে বা যে কোনো দেশে একটা মেনাস, একটা থ্রেটের কাজ করে ঠিকই, তবে আমার আজকের ভিডিওর উদ্দেশ্য কিন্তু যারা স্ট্রিট ডগদের সঙ্গে এই রকম অভব্য আচরণ করেন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো নয়, বরং একটা সমাধান খুঁজতে যাওয়া, যে যেখানে স্ট্রিট ডগ এবং আমরা দুজনেই শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি, বা আরও এগিয়ে গিয়ে বলতে পারি যে সম্পূর্ণ স্ট্রিট ডগদের নির্মূল করে ফেলতে পারি, তাদেরকে না মেরে ফেলে, এবং যাতে করে সমস্যার আরও গভীরে ঢুকে আমরা দেখতে পারি যে কোথা থেকে আমাদের এই অদ্ভুত বীভৎস আচরণগুলো উঠে আসে, কোন সেই সামাজিক ব্যাধি বা মানসিক ব্যাধি যেখান থেকে মানুষ এই রকম নৃশংস আচরণ অবলা প্রাণীগুলোর সঙ্গে করে থাকে। সেই সব কিছু আমরা আজকে দেখে নেব ভিডিওতে, বা দেখে নেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। শুরুতেই কিছু পরিসংখ্যান দেখে নিই। 2024-এ অফিসিয়াল ইন্ডিয়ান গভর্নমেন্ট ডেটা রিপোর্ট করেছিল যে ইউনিয়ন মিনিস্টার ফর ফিশারিজ, অ্যানিমাল হাজব্যান্ডারি অ্যান্ড ডেয়ারিং পার্লামেন্ট ইন লোকসভা, তো তার বক্তব্য অনুযায়ী 2024 সালে প্রায় 21,95,122 জন সারা ভারতে কুকুর কামড়েছিল। 21,95,122 জন লোককে কুকুর কামড়েছিল, তারা ডগ বিটেন হয়েছিলেন, এবং 37 জন লোক মারা গিয়েছিলেন এই কুকুরের কামড়ে। এবারে আপনারা বলতেই পারেন যে আমি তো উল্টো কথা বলছি, আমার অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে মানুষের হাতে কতগুলো কুকুর মারা গেছে সেটা সম্বন্ধে, কিন্তু আনফর্চুনেটলি সেটার কোনো সেন্সাস হয় না। তবে এটা একদম সত্যি কথা যে ডগ বাইট কিন্তু একটা বিশাল বড় চিন্তার বিষয়। তার কারণ যদি রেবিজ হয়, রেবিজের মর্টালিটি রেট কিন্তু একদম 100%, যেখানে কোভিড-19-এ মর্টালিটি রেট ছিল মাত্র 0.2%, রেবিজ হলে কিন্তু তার মর্টালিটি রেট 100%, মানে নিশ্চিতভাবে বলা যায় যে সেই মানুষটি যার রেবিজ হয়েছে
সে মারা যাবেনি এবং বেশ ভয়ঙ্কর রকমের একটা পেইনফুল ডেথ হয় সেখানে। তো বুঝতেই পারছেন যে এই ডগ বাইট একটা বেশ চিন্তার বিষয় এবং স্ট্রিট ডগ এটা কিন্তু বেশ একটা মেনেসিং, একটা থ্রেটনিং ব্যাপার। তাহলে কুকুরের কামড়ের খারাপ দিক নিয়ে বলবো, আবার কুকুরের হয়ে বা বিড়ালদের হয়ে সওয়ালও করবো, তো আমি কি হিপোক্রিট নাকি? না, সেটা নয়। তাই যদি হতো তাহলে ওই প্রবাদটি আর তৈরি হতো না যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো সে কি মানুষের শোভা পায়? যাই হোক, আমি এই প্রবাদটির সঙ্গেও খুব একটা সহমত নই, কারণ কুকুরের কাজ কিন্তু কামড়ানো নয়। তার কারণ কুকুরের আরও অনেক কাজ থাকে, তার নিজের গার্লফ্রেন্ডকে টাইম দেওয়া থাকে, তার বাচ্চা মানুষ করা থাকে, বা এরকম আরও বিবিধ কাজ থাকে, তাদের নিজেদের মধ্যে অনেক কমিউনিকেশন থাকে। মানুষকে কামড়ানো কিন্তু তাদের কোনো রকম মানে কি বলবো শখ নয়। তো কুকুর কেন কামড়ায় মানুষকে? কুকুর মানুষকে কামড়ায় তার কারণ কুকুর একটা টেরিটোরিয়াল অ্যানিমাল। তারা তো আর মানুষের মতন সেলফ প্রোক্লেমড জাতি নয় যে যারা দাবি করে যে আমরাই সব থেকে বুদ্ধিমান, সব থেকে উন্নত, এবং তারপরেও অদ্ভুত অদ্ভুত অনুন্নত আচরণ করে। কুকুর মানুষকে কামড়ায় তার কারণ তারা এন্ডেঞ্জার্ড ফিল করে যখন তাকে উত্ত্যক্ত করি আমরা, তার গায়ে ঢিল মারি, তার দিকে তেড়ে যাই, তারাও উল্টে তেড়ে আসে। তার কারণ তাদের তো একটা ডিফেন্স মেকানিজম থাকবে। আমাদের প্রত্যেকটা প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটা ডিফেন্স মেকানিজম বলে একটা জিনিস থাকে, তাদের মধ্যেও থাকে। তাদের পাশ দিয়ে যখন জোরে যাওয়া হয়, বিশেষ করে রাত্রির বেলায়, তারা উত্তেজিত হয়ে যায় বা তারা এন্ডেঞ্জার্ড ফিল করে, তারা ভয় পেয়ে যায় এবং সেইখানে গিয়ে তারা কামড়ে দেয়। এবং অনেক সময় কুকুর পাগল হয়ে গিয়েও কামড়ে দেয়। কুকুর আমাকেই কামড়েছিল আমাদের পাড়ায়, একদম আমি পিছন ফিরেছিলাম, আচমকা আমার পরিচিত পাড়ারই কুকুর একদম বাড়ির সামনে থাকে, এসে আমাকে কামড়ে দিয়েছিল। তারপরেও কিন্তু সেই কুকুরটাকে আমি মারিনি, এবং পরবর্তীতে যখন ওর শরীর খারাপ হয় বা ওর বাচ্চাদের শরীর খারাপ হয়, তখন কিন্তু আমি তার জন্য যথেষ্ট টাকা খরচ করি এবং তাকে ভেট ডেকে সারানোর ব্যবস্থা করি। তো এটা আমি বলছি আমার মহত্ব প্রমাণ করার জন্য নয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে মানে কুকুর কামড়ে দিয়েছে তার মানে এই নয় যে তার সঙ্গে আপনার একটা শত্রুতার আবহ তৈরি হয়ে গেল। তো এই স্ট্রে ডগ বা স্ট্রিট ডগদের থেকে বা এদের কামড় খাওয়ার হাত থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে। তো খুব স্বাভাবিক এবং খুব কমন যে ওয়েগুলো পড়ে সেখানে তার মধ্যে প্রথম যেগুলো আমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারি সেটা হচ্ছে যে আমরা কুকুরদেরকে উত্তেজিত না করতে পারি, কুকুরদের পাশ দিয়ে যাওয়ার সময় তার দিকে ঢিল না ছুঁড়তে পারি, তার গায়ে লাথি না মারতে পারি, বা আমরা দেখেছি যে পাশ দিয়ে হঠাৎ করে জোরে বাইক নিয়ে গেলে সেখানে কুকুররা উত্তেজিত হয়ে তাড়া করতে আসে। এবং একদম ভেরিফাইড, আমার নিজস্ব এবং অনেক লোকের ভেরিফাইড একটা ফ্যাক্ট যে এই জিনিসটার সঙ্গে যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনি বাইক নিয়ে একটু ধীরে যাওয়ার চেষ্টা করবেন, বা কুকুর যখন আপনাকে তাড়া করবে আপনি পালানোর চেষ্টা করবেন না, পালিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলুন, তার সঙ্গে কমিউনিকেট করুন, সে কিন্তু থেমে যাবে। এই জিনিসগুলো হয়, একদম ডেফিনেটলি হয়। হ্যাঁ, পাগল কুকুর অনেক সময়ই কিছু এক্সেপশন থাকে, তারা এসে কামড়ে দেয়, বাট সেটা তো আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে অফকোর্স আপনাকেও ডিফেন্স মেকানিজম কাজ করাতে হবে। আপনি অবভিয়াসলি আমি তখন একদমই বলছি না যে আপনি সেই কুকুরটিকে আঘাত করবেন না, আপনি আঘাত করুন, বাট তাকে মেরে ফেলবেন না। বরং আপনি কোনো পশুপ্রেমী বা কোনো ডগ লাভার অর্গানাইজেশনকে খবর দিন, তারা কিন্তু এসে খুব সুন্দরভাবে ওই কুকুরটিকে, যেটা পাগল হয়ে গেছে বা সে সবাইকে কামড়ে বেড়াচ্ছে, তারা কিন্তু এক্সপার্ট লোক, তারা এক্সপার্টস, তারা এসে সেই কুকুরটিকে ঠিকঠাকভাবে ধরে তাকে ট্রিটমেন্টের বা তার জন্য যা করা দরকার সেই রকম তারা করার ব্যবস্থা করে থাকে। এগুলো তো আমরা নিজেরা কাজ করতে পারি টুয়ার্ডস নট গেটিং বিটেন বাই আ ডগ, এবং কুকুরদেরকেও ভালো রাখার জন্য। এছাড়াও বেশ কিছু গভর্নমেন্ট পলিসি আমাদের দেশে দরকার বা যে কোনো দেশে দরকার এই স্ট্রিট ডগদের থেকে বাঁচার জন্য এবং স্ট্রিট ডগদেরও ভালো রাখার জন্য। আনফর্চুনেটলি যে পলিসি আমাদের দেশে বা আমাদের রাজ্যে একদমই নেই, এবং এই নিয়ে কারোর কোনো চিন্তাও নেই। যারা বাড়িতে পোষ্য কুকুর বা বেড়াল পোষেন তাদের মধ্যে একটা অদ্ভুত, তাদের সবার মধ্যে নয়, তাদের অনেকের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় যে তারা পোষ্যকে একটা খেলনা ভাবেন। আবার বলছি, আমি সবার কথা বলছি না, কিছু লোকেই আছেন এর মধ্যে যে খেলনার মতন ভাবেন। আমরা যেরকম পয়সা দিয়ে দামি খেলনা কিনে আনি, সেরকমই তারা পয়সা দিয়ে ভালো কুকুর বা বেড়াল কিনে আনেন।
ভালো ব্রিডের কুকুর, দামি ব্রিডের কুকুর, তার অ্যানসেস্ট্রি কতটা ভালো সেই সমস্ত দেখে কেনা হয়। বেড়াল হলে পার্সিয়ান বা অন্যান্য হাইব্রিডের অন্যান্য বিদেশি ব্রিডের ক্যাট কেনা হয়, যেগুলো ভালো দেখতে, ফ্লাফি ফ্লাফি। অথচ আমাদের দেশীয় কুকুর বা দেশীয় বেড়ালগুলো তারা অবহেলায় পড়ে থাকে। এবং শুধু তাই নয়, এরকমও অনেক সময় দেখা গেছে যে বিদেশি কুকুর বা বিদেশি বিড়ালদের সঙ্গেও খারাপ আচরণ করা হয় যখন, কারণ দেখুন কুকুর বেড়াল এটা সবাই তো প্রাণী, এবং প্রাণ থাকলেই শরীর খারাপ হয় ন্যাচারালি। এদেরকেও কিন্তু শুধু বাড়িতে এনে সাজিয়ে শোপিসে সাজিয়ে রাখার মতন নয়, এদেরকেও ট্রিটমেন্ট করতে হয়, এদেরকে বুঝতে হয়, এদের কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ বুঝতে হয়। তো অনেক সময় দেখা যায় বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি যে বাড়ির ভালো কুকুর বা ভালো বেড়ালকে পুষতে না পেরে, তার চাহিদা পূরণ করতে না পেরে ভালো ভালো কুকুরকে রাস্তায় ছেড়ে দিয়ে যাচ্ছে লোকজন, গঙ্গার জলের মধ্যে ফেলে দিয়ে আসছে, গাছের সঙ্গে বেঁধে আসছে। কি অদ্ভুত আচরণ সমস্ত, দেখে গায়ে কাঁটা দেয় এমন সমস্ত আচরণ। যে কারণে তারা এই জিনিসগুলো করেন তার কারণ হচ্ছে যে সেই কুকুর বা বেড়াল তাদেরকে আর এন্টারটেন করতে পারছে না, সে এখন একটা বোঝা হয়ে গেছে, যে বোঝাকে ফেলে দিলেই ভালো হয়। অনেক পশুপ্রেমী লোক আছেন, অনেক অর্গানাইজেশন আছে যারা এই ধরনের কুকুরকে উদ্ধার করে এবং তাদের সেবা যত্ন করে বিভিন্ন আরও যারা সেই মনস্ক লোক যারা এদেরকে আবার অ্যাডপ্ট করতে পারেন তাদেরকে দিয়ে আসে, বা তারা নিজেরাই তাদেরকে রেখে সেবা করে। কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজনের তুলনায়, যখন আমি এই ভিডিও রেকর্ড করছি বুঝতেই পারছেন কুকুরের ডাক শুনে যে আমার পাড়াতেও এরকম বেশ কিছু সারমেয় আছে যারা হয়তো বুঝতে পারছে যে আমি ওদের কথাই বলছি। যাই হোক, তো যে কথা বলছিলাম যে প্রয়োজনের তুলনায় এই ধরনের লোকের সংখ্যা কিন্তু সত্যিই অপ্রতুল। কারণ সারা ভারতে প্রচুর স্ট্রিট ডগস আছে, সেই তুলনায় ডগ লাভার বা অ্যানিম্যাল লাভার অ্যাসোসিয়েশন এবং তার লোকজনের সংখ্যা কিন্তু সত্যি অনেক অপ্রতুল। তো সেইখানে যেটা দরকার, যেটার কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে সরকারের দিক থেকে একটা সদর্থক পদক্ষেপ, একটা সদিচ্ছা, একটা এগিয়ে আসা, একটা পলিসি তৈরি করা যেতেই পারে, বা বিভিন্ন উন্নত দেশে এই ধরনের পলিসি আছে। পলিসিটা হচ্ছে যে অ্যাডপশন, আপনাকে স্ট্রিট ডগ অ্যাডপ্ট করতে হবে। আপনি যদি সত্যিই কুকুর প্রেমী হন, আপনি যদি সত্যিই বাড়িতে পোষ্য রাখতে ভালোবাসেন, একটা খেলনার মতন সাজিয়ে না রেখে পোষ্য যে আপনার সত্যি সত্যি কম্পেনিয়ন হবে, আপনি যদি সত্যিই ভালোবাসেন, তাহলে আপনি ওই বিদেশি কুকুরের ব্রিড না নিয়ে এসে আপনি দেশীয় কুকুরকে অ্যাডপ্ট করুন। অ্যাডপশন মাদার টেরেসাও একটা কথা বলে গিয়েছিলেন যে অ্যাডপশন, উই ট্রিট অ্যাবর্শন বাই অ্যাডপশন। মানে অবভিয়াসলি কোনো রিলিজিয়াস অর্গানাইজেশন কোনো অ্যাবর্শনকে তারা মান্যতা দেন না, এটা একটা তর্কের বিষয়। বাট তিনি বলছেন যে আমরা অ্যাবর্শনকে ফাইট করি অ্যাডপশন দিয়ে, মানে যারা কুমারী মাতৃত্ব পেয়েছে তাদের সন্তানকে যারা ফেলে দিতে চায়, আমরা তাদেরকে অ্যাডপ্ট করে নিই। এবং কেউ কাউকে অ্যাডপ্ট করছে, সেটা মানুষই হোক বা কুকুরই হোক, অ্যাডপশনের মধ্যে একটা ইমোশন সবথেকে বড় কাজ করে, সেটা হচ্ছে ভালোবাসা। আমি ভালোবাসি বলেই তো আমি অ্যাডপ্ট করছি। তো আপনি যদি কুকুর ভালোবাসেন, আপনি কুকুরটাকে অ্যাডপ্ট করুন না। আমাদের এই দেশীয় রোডেশিয়ান নেড়ি কুকুরগুলো, সত্যি কথা বলতে প্রত্যেকটি দেশের পরিবেশে, আমাদের দেশের যা পরিবেশ, সেই দেশের পরিবেশ, তার আবহাওয়া, তার সঙ্গে কিন্তু আমাদের এই নেড়িগুলো, তথাকথিত নেড়িগুলো, এরা যতটা অ্যাডাপ্ট করতে সক্ষম, এরা যতটা অভিযোজন করতে সক্ষম, যত তাড়াতাড়ি ট্রেনিং নিতে সক্ষম, ডেফিনেটলি বিদেশি ব্রিড যত ভালোই ওয়াচডগ বা যত ভালোই ট্রেনিং সে নিক না কেন, এদের থেকে বেশি ভালো কিন্তু তারা নেবে না, যদি আপনি ঠিকঠাকভাবে এদেরকে ট্রেন করতে পারেন। এবং এদের সার্ভাইভাল রেটও কিন্তু অনেক বেশি, তার কারণ দে আর অ্যাডাপ্টেড টু দিস এনভায়রনমেন্ট। এবং সরকারের থেকে এই পদক্ষেপ হওয়া উচিত যে যদি আপনি বিদেশি কুকুর কিনতে চান, আপনাকে অনেক বেশি টাকা ট্যাক্স দিতে হবে, অনেক বেশি টাকা ট্যাক্স দিতে হবে। তার বদলে যদি আপনি অ্যাডপ্ট করেন, আপনি দেশি কুকুর অ্যাডপ্ট করেন বা দেশি বেড়াল অ্যাডপ্ট করেন, তাহলে আপনাকে উল্টে ইনসেন্টিভ দেওয়া হবে, আপনাকে এক্সট্রা টাকা দেওয়া হবে তাকে মানুষ করার জন্য, তাকে পোষার জন্য। তো এই ইনসেন্টিভের কারণে অনেকেই উৎসাহিত হবেন অ্যাডপশনের জন্য।
এবং এটা কিন্তু আমি আমার মন গড়া কথা বলছি না, পৃথিবীর বেশ কিছু উন্নত দেশে এই রকম পলিসি নিয়ে তার ফল কিন্তু হাতে নাতে পাওয়া গিয়েছে। এখন মনে হতে পারে যে কটা লোক আর পুষবেন, কটা লোক অ্যাডপ্ট করবেন, এটা কিন্তু সত্যি কথা বলতে অবাস্তব মনে হলো। অ্যাকচুয়ালি এটা একটা বিশাল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এর সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রিট ডগসের ভ্যাকসিনেশন, তাদের স্টেরিলাইজেশন, যাতে করে তাদের বংশবিস্তারের রেট অনেক কমে। এই সমস্ত জিনিসগুলো যখন একসঙ্গে হবে তখন কিন্তু এই স্ট্রিট ডগসদের সংখ্যা এবং তাদের তৈরি করা মেনাসের সংখ্যাও আস্তে আস্তে কমবে। একদিনে হঠাৎ করে গ্রাফ কিন্তু ডাউন হবে না, ইট উইল বি আ লং প্রসেস। এই স্টেরিলাইজেশন বা ভ্যাকসিনেশন অবশ্যই সরকারের দিক থেকে আসা উচিত, কিন্তু যদি নাও আসে আপনি সেই অপেক্ষায় বসে থাকবেন না। আপনারা পাড়ার লোকেরা দায়িত্ব নিন যে পাড়ার যে কটি কুকুর আছে তাদেরকে যদি পাড়ার সবাইকে বুঝিয়ে সুঝিয়ে ভ্যাকসিনেট করাতে পারেন তাহলে কিন্তু, এবং স্টেরিলাইজ করাতে পারেন। স্টেরিলাইজেশন একটু বেশি খরচার বিষয়, ভ্যাকসিনেশনে কিন্তু বেশি খরচা হয় না। এক একটি ভ্যাকসিন 1 বছরের জন্য খুব বেশি হলে 600 থেকে 800 টাকা, আর স্টেরিলাইজেশন এক একটি কুকুর বা এক একটি বিড়ালের জন্য ওই 2,500 থেকে 3,000 টাকা করে লাগে। হ্যাঁ, এটা খরচ সাপেক্ষ ব্যাপার, কিন্তু যদি সবাই মিলে, পাড়ার সবাই মিলে আপনারা ডিটারমাইন্ড হন, কুকুরদেরকে ভালোবেসে নয়, ধরে নিন নিজেদেরকে ভালোবেসে, কুকুরদের হাত থেকে সেফ থাকার জন্য কুকুরদেরকে না মেরে ফেলে একটা দ্বিতীয় পন্থা, একটা ভালো পন্থা, যে তাদেরকে তাদের সংখ্যা বাড়তে না দেওয়া এবং তারা কামড়ালেও তাতে যেন বিষ না থাকে, এই ব্যবস্থাটা করা সবাই মিলে করলে কিন্তু খুব বেশি খরচ সাপেক্ষও নয়। আমাদের পাড়ায় যে 3-4টি কুকুর থাকে, যাদের ডাক এক্ষুনি শুনতে পাচ্ছিলেন, সত্যি কথা বলতে আমরা কিন্তু পাড়ার, আমি ফরচুনেট, আমি এমন একটা পাড়ায় বাস করি যেখানে সবাই বা বেশিরভাগ লোকই এই কুকুরদেরকে তারা ভালোবাসে, দুবেলা খেতে দেন, এবং আমরা কিন্তু এদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছি। সবাই মিলে এদের ট্রিটমেন্ট করা হয়, ভ্যাকসিনেট করা হয়। তো সবাই মিলে টাকা তুলে করলেই কিন্তু এই ছোট ছোট পদক্ষেপগুলো কিন্তু একটা বড় পরিবর্তন আনে। এবং সত্যি কথা বলতে আপনি করেই দেখুন না, একটা অদ্ভুত ভালোবাসা পাওয়া যায়, একটা অদ্ভুত মনের শান্তি পাওয়া যায়, যেটা কিন্তু আপনি আর কোনো কিছুর থেকে পাবেন না। আমি বিরাট পশুপ্রেমী নই, হ্যাঁ, বাট স্টিল আমার মনে হয় যে এই অবলা জীবগুলো যখন, এদের ভালোবাসার মধ্যে কিন্তু কোনো কৃত্রিমতা নেই যা মানুষের মধ্যে আছে। আপনি এদেরকে খেতে দিয়ে, এদেরকে হাত বুলিয়ে, এদের ভালো করে আপনি একটা অদ্ভুত মানসিক শান্তি পাবেন, যেটা আপনি আর কোথাও পাবেন না। কোনো মানুষের কাছ থেকে অনেক দাম দিয়েও আপনি এই ভালোবাসা কিন্তু কিনতে পারবেন না। তো এবারে আসি সেই বিষয়ে যে মানুষ কেন এই ধরনের অবলা জীবগুলোকে অনাবশ্যক আঘাত করে। মানুষের মধ্যে একটা আদিম হিংস্র ভাব কিন্তু সবসময় বরাবর আছে। সেই ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড বা মুখোশ মানুষ, এই ধরনের যে কনসেপ্টগুলো, তো এটার একটা ফ্রয়েডিয়ান ব্যাখ্যা আছে, যেটা ইড এবং সুপার ইগো। ইড হচ্ছে মানুষের ভিতরের একটা আদিম হিংস্র ভাব, আর সুপার ইগো হচ্ছে সেই সুগার কোটিং বা সিভিলাইজড মেন্টালিটি, যেটা দিয়ে আমরা আমাদের ওই আদিম ভাবটাকে চেপে রাখি, দমিয়ে রাখি। সেই কারণেই আমরা নিজেদেরকে তথাকথিত সভ্য বলি। তো মাঝে মধ্যেই এমন সময় আসে যে আমাদের ওই ইডটা, ভিতরে দমে থাকা আদিম ভাবটা, সেটা এই সুপার ইগোটাকে ফাটিয়ে মাথা চাড়া দিয়ে ওঠে। তখনই আমাদের মধ্যেকার ওই ডার্ক সাইডগুলো বেরিয়ে আসে। এবং সেই জিনিসগুলো কখন হয়? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যখন আমরা আমাদের থেকে কম শক্তিশালী কোনো লোক বা কোনো কিছুকে একটু বাগে পাই, তখন আমাদের ভিতরকার যে অবদমিত পেন্ট আপ যে ইমোশনসগুলো, ধরুন আমি কারোর কাছে বারবার আঘাত পাচ্ছি, সে আমার সঙ্গে ইনজাস্টিস করছে, কিন্তু তাকে আমি কিছু বলতে পারছি না, অফিসের বস করছে বা এরকম বিভিন্ন রকমভাবে আমি অবদমিত হচ্ছি, তার কারণ আমার ভিতরে পাওয়ার নেই তার উপরে গিয়ে তাকে কিছু বলা, এবং এর ফলে আমাদের মনের মধ্যে সেই ইমোশনসগুলো রিপ্রেসড হচ্ছে। যখন আমরা দেখি যে আমাদের থেকে লেস পাওয়ারফুল কেউ সেই একটা খারাপ জায়গায় পড়েছে, তখন আমাদের ভিতরকার সেই অবদমিত রাগগুলো, সেগুলো সমস্ত ক্রোধ নিয়ে তার উপরে ফেটে পড়ে। যে কারণে আমরা রাস্তায় কুকুর পেটাই, যে কারণে কোথাও পকেটমার ধরা পড়লে যে লোকটা কোনোদিন একটা মাছিও মারেনি, একটা মশাও মারেনি, সেও গিয়ে দুটো ঘুষি মেরে আসে। সেটা কিন্তু এই মেন্টালিটি থেকেই কাজ করে যে আমার ভিতরকার পাওয়ার, আমার ভিতরকার রাগ আমাকে এক্সার্ট করতে হবে। পরিশেষে এই কথাই বলবো যে অ্যাডপশন ইজ অলওয়েজ গুড। আপনি যদি পশু প্রেমী হন, আপনি যদি কুকুর প্রেমী হন, প্লিজ
পাড়ার কুকুরগুলোকে আপনার বাড়িতে আশ্রয় দিন, তাহলে তারাও সেফ থাকবে, পথ চলতি লোকও সেফ থাকবে। আপনি এদেরকে দেখলেই মারবেন না, কারণ এদেরও বাঁচার অধিকার আছে। এই পৃথিবীটা আমাদের যতটা ওদেরও ততটাই। আপনি এদেরকে ভালো নাই বাসতে পারেন, ঘৃণা করতেই পারেন, কিন্তু তাই বলে মেরে ফেলার পথ বেছে নেবেন না, অনাবশ্যক হিংস্রতা দেখাবেন না। আমরা সবাই মিলে কিন্তু নিজেদের জন্য এবং এই অবলা জীবগুলোর জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি, যেখানে আমরা দুজনেই ভালোভাবে বাঁচবো। এবং সেখানে সবথেকে বড় গুরুত্ব, সবথেকে বড় দায়িত্ব কিন্তু আমাদেরই আছে, তার কারণ আমরা কিন্তু প্রোক্লেমড বুদ্ধিমান তারা নয়। তারা আমাদেরকে কামড়াতেই পারে, কিন্তু আমাদেরকে অঙ্গীকার নিতে হবে যে সেই কামড় খেলে আমরা তাদেরকে কামড়াবো না, বরং তাদেরকে আঘাত করব না, বরং তাদেরকে সুস্থভাবে বাঁচার ব্যবস্থা করে দেব। হতেই পারে আপনি পশুপ্রেমী নন, কিন্তু আপনি এমন কাউকে খবর দিন যে আপনার হয়ে কাজ করে দেবে, সেই কুকুরটাকে সেখান থেকে নিয়ে সরিয়ে দেবে বা তার জন্য একটা না একটা কিছু ব্যবস্থা করবে। এবং আসুন না, এইভাবে ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন আপনারা যতজন পারেন পাড়ার সবাই মিলে এই দায়িত্ব নিয়ে করে আস্তে আস্তে আমরা স্ট্রিট ডগ ফ্রি একটা পৃথিবীর দিকে এগিয়ে যাই, যেখানে মানুষ এবং কুকুর সবাই শান্তিপূর্ণ একটা সহাবস্থানে বাঁচতে পারে। যদি ভালো লাগে, শুধুমাত্র ভিডিওর ভিউয়ের জন্য নয়, এই কথা আমার মনে হয় সবার মধ্যে স্প্রেড হওয়া উচিত। তো পারলে এই ভিডিও শেয়ার করুন আপনার সেই বন্ধুর সঙ্গে যাকে আপনি নিজে বোঝাতে পারছেন না যে কুকুরদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়, তাদেরও বাঁচার অধিকার আছে। আপনি এই ভিডিও দেখান অ্যাজ আ টেস্টিমনি, এবং আপনিও ভিডিও বানান, আপনিও আপনার মতন করে চেষ্টা করুন আর 5টা লোককে এডুকেট করার, যে যারা অনাবশ্যক আঘাত করে প্রাণীদেরকে। আপনি চেষ্টা করুন, এই সম্মিলিত চেষ্টার ফলে কিন্তু আস্তে আস্তে একদিন এই ব্যাধি থেকে আমরা মুক্ত হব। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।